হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 9-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, কাল থেকেই অনেক স্কুলে দ্বিতীয় পরীক্ষা শুরু হচ্ছে। কিছুদিনের মধ্যে সমস্ত স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখো, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? তো এই অঙ্কটা সাধারণত 1 মার্কের এসে থাকে। এই অঙ্কটা তোমাদের 1 মার্কের আসবে। 1 মার্কের অঙ্কটা করতে গেলে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে করতে হবে। কিভাবে করব? দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা বলে দেওয়া আছে কত? 10:11। অর্থাৎ যদি ক্রয় মূল্য 10 টাকা হয় কোনো জিনিসের, তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 11 টাকা। এরপর বলো, 10 টাকায় কোনো জিনিস কিনে তুমি যদি 11 টাকাতে বিক্রি করো, তাহলে তোমার লাভ কত হবে? লাভ কিন্তু হবে 1 টাকা। লাভ হয়ে যাবে 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হলো কত টাকার উপর? 10 টাকার উপর। তাহলে শতকরা লাভ কত? 1/10 গুণ 100। 10 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 10 এবং উত্তর হয়ে যাবে তোমাদের 10%। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 10%। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত হবে? 10%। ঠিক একইভাবে যদি আমরা এখানে সংখ্যাটিকে পাল্টে দিই, এটাকে 9:10 করে দিই, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে লাভের শতকরা কত? তাহলে দেখো, ক্রয় মূল্য 9 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা। তাহলে 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে সেক্ষেত্রেও লাভ হচ্ছে আমাদের 1 টাকা। কিন্তু এই যে 1 টাকা লাভ হচ্ছে, এখানে দেখো 1 টাকা লাভ হচ্ছিল কত টাকার উপর? 10 টাকার উপর। কিন্তু এখানে কিন্তু এই 1 টাকা লাভ হচ্ছে 10 টাকার উপর না, কারণ 10 টাকাটা আমাদের কি? বিক্রয় মূল্য। এই 1 টাকাটা লাভ হচ্ছে আমাদের এই 9 টাকায় আমাদের জিনিসটা কেনা ছিল এই ক্রয় মূল্যের উপর। তাহলে 1/9 গুণ 100। তাহলে 9 দিয়ে তো আর 100কে কাটা যাবে না, তাহলে এটাকে কি করব? 100/9, এটাকে ভাগ করে দিতে হবে। তো 100কে 9 দিয়ে ভাগ করলে 9 11 99, হাতে আমার 1, 11 পূর্ণ 1/9%। ঠিক একইভাবে যদি আরও সংখ্যা পাল্টে আসে, যেমন মনে করো 9:10 না হয়ে এটা যদি 20:25 হয়, তাহলে শতকরা লাভ কত হবে? তোমরা কমেন্টে জানাবে, বাড়িতে প্র্যাকটিস করে কমেন্টে জানাবে। এইভাবে শতকরা লাভের অঙ্কগুলি করতে হয়। তো চলো দেখি পরের অঙ্কটি। এরপর দেখো, 2 দাগের অঙ্কে কি বলা আছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কটি কর্ণ থাকে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে 2টি কর্ণ থাকে এবং এই 2টি কর্ণের পরিমাপ সর্বদা সমান হয়। এই 2টি কর্ণের পরিমাপ কিন্তু সমান হয় এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তাহলে দেখো, এই যে একটি কর্ণের মাপ, এটা বলেছে 12√2। তাহলে 12√2 কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু√2। কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে তোমাকে কি করতে হবে? বাহু√2। তাহলে বাহু√2 আর এই 12√2, এই দুটো সমান 12√2। তাহলে দেখো, দুপাশ থেকে √2 যদি আমরা মুছে দিই, তাহলে বাহু কত? বাহু হচ্ছে 12। বাহু কত? বাহু হচ্ছে 12। তাহলে বাহু যদি 12 হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু স্কয়ার বর্গ সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের এখানে কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। তাহলে 12 স্কয়ার বর্গ সেমি। 12কে স্কয়ার করলে হয়ে যাবে 144 বর্গ সেমি। তাহলে আমাদের উত্তর কত হবে? 144 বর্গ সেমি। এটিও কিন্তু খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্য। তো এরপর 3 দাগের অঙ্কটি দেখো, কি বলা আছে? দেখো, ত্রিভুজ PQR এর কোণ PQR 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটা কি ত্রিভুজ? তাহলে
আমরা দেখতে পাচ্ছি পিকিউআর ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাহলে একটি সমকোণী ত্রিভুজ এবং পিআর 10 সেমি। পিআর বাহুর মধ্যবিন্দু এস, কিউএস এর দৈর্ঘ্য কত? তো আমরা প্রথম ছবিটাকে এঁকে নিই। দেখো পিকিউআর, যার কিউ কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা পিকিউআর। তাহলে আমি সমকোণী ত্রিভুজটা এঁকে নিয়েছি। দেখো পিআর এর দৈর্ঘ্য আমার বলা আছে 10 সেমি। পিআর কত সেমি? 10 সেমি। এবং পিআর এর মধ্যবিন্দু কত? মধ্যবিন্দুটা হচ্ছে এস। আমাকে বলেছে এই কিউ থেকে এস এর দৈর্ঘ্য বের করতে হবে। কিউ থেকে এস এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো এটিকে বলা হয় লম্ব, নিচেরটিকে বলা হয় ভূমি এবং বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে কিউএস এর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? কিউএস এর দৈর্ঘ্য হয়ে যাবে হাফ গুণ অতিভুজ, হাফ পিআর অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যাবে কিউএস এর দৈর্ঘ্য। তাহলে কিউএস এর দৈর্ঘ্য কত হবে? হাফ ইন্টু পিআর এর মান হচ্ছে 10 সমান সমান 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 5 সেমি। তাহলে কিউএস এর দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেমি। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এরপর দেখো 4 দাগে আমি একটি 2 মার্কের প্রশ্ন লিখেছি। তো প্রশ্নটি কি একটু ভালো করে পড়ে নাও। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ সীমানা ইউ হলে নিম্ন সীমানা কত? তাহলে দেখো উচ্চ সীমানা এবং মধ্যবিন্দু আমাদের বলা আছে। এবার মধ্যবিন্দুর সাথে উচ্চ সীমানা এবং নিম্ন সীমানার একটি সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা, এই দুটির যোগফলকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো সেটি কিন্তু হয়ে যায় মধ্যবিন্দু। সেখান থেকে আমরা নিম্ন সীমানা বের করে ফেলব। তো দেখো কিভাবে করছি। আমি প্রথম ধরে নিই যে নিম্ন সীমানা ভি। ধরি নিম্ন সীমানা ভি। তাহলে অতএব মধ্যবিন্দু কত? অতএব মধ্যবিন্দুর সূত্র হচ্ছে উচ্চ সীমানা, যেটা আমাদের বলে দেওয়া আছে ইউ। তাহলে ইউ প্লাস নিম্ন সীমানা আমরা ধরেছি ভি বাই 2, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে ইউ প্লাস ভি বাই 2 ইকুয়াল টু এম। কেন লিখলাম? দেখো এখানে বলা ছিল শ্রেণীর মধ্যবিন্দু এম, তাহলে আমরা এখান থেকে এম লিখলাম। এবার দেখো কোনাকুনি গুণ করো, বা ইউ প্লাস ভি সমান সমান 2m। আমরা কিসের মান বের করব? আমরা নিম্ন সীমানা বের করব, যেটি আমরা ধরেছি ভি। তাহলে ভিটাকে রেখে দিয়ে ইউটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে 2m মাইনাস ইউটাকে এ পাশ থেকে ও পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 2m মাইনাস ইউ। তাহলে আমাদের নিম্ন সীমানা কত? 2m মাইনাস ইউ। এইভাবে তোমাদেরকে করতে হবে। তো এরপর দেখো 5 দাগে আমি একটি অঙ্ক লিখেছি, যেটি 2 মার্কের একটি অঙ্ক। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। তার ইলেকট্রিক বিল কত ছিল? দেখো সময় মতো জমা দিলে ছাড় পাওয়া যায় কতটা? 15%। 15% ছাড় মানে 100 টাকার উপর কত টাকা ছাড়? 15 টাকা। তাহলে লিখতে হবে আমাদের 15 টাকা। আমরা সিম্পল ঐকিক নিয়মের মাধ্যমে এটি করে ফেলব। 15 টাকা ছাড় হয় 100 টাকা বিলের উপর। তাহলে 100 টাকা যদি বিল হয় তাহলে ছাড়টা কত হয়? 15 টাকা। 1 টাকা ছাড় হয় 100 বাই 15 টাকা বিলের উপর।
ঠিক একইভাবে তিনি ছাড় পেয়েছেন কত টাকা? 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় 100/15 গুণ 54 টাকা বিলের উপর। এবার কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 18 54, 5 দিয়ে 100কে কাটলে 20, 18 দুগুণে 36, আর একটা শূন্য বসবে, 360 টাকা। তাহলে তার বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তার বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। এরপর দেখো 7 দাগে আমি একটি অঙ্ক এনেছি, যেটি 2 মার্কের অঙ্ক। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? প্রথম আমরা একটু বৃত্ত সম্পর্কে জানব, তারপর অর্ধবৃত্ত সম্পর্কে কিছুটা ধারণা নেব, তারপরে এই অঙ্কটি করব। তাতে আমাদের অঙ্কটি বুঝতে সুবিধা হবে। দেখো, এটি একটি বৃত্ত। এই বৃত্তের এই যে বাইরের চারপাশটা দেখছো, এটা কি? এটা হচ্ছে এই বৃত্তের পরিধি। এটি হচ্ছে এই বৃত্তের পরিধি। এই যে তলটা দেখতে পাচ্ছ, একটা বৃত্তের যে তল থাকে সেটি কিন্তু বক্রতল। সেটি কি থাকে? বক্রতল। এরপর এই বৃত্তটিকে আমরা মাঝখান থেকে সমান ভাগে কেটে নিলাম। তাহলে দেখো তো দেখতে কেমন হলো? দেখতে অনেকটা উল্টানো বাটির মতো হলো না? এবার বলো তো, এই যে আমরা দুটো বৃত্ত পেলাম, এটা কিন্তু অর্ধবৃত্ত, এটাকে বলা হয় অর্ধবৃত্ত। বলো তো, এই যে দুটো বাটির মতো, উল্টানো বাটির মতো যে চিত্রটা পেলাম, এখানে কয়টি তল আছে? এখানে কিন্তু দুটি তল আছে। একটা হচ্ছে দেখো বাইরের পাশটা বক্রতল, এবং এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু সমতল। তাহলে বৃত্তের ক্ষেত্রে একটি তল থাকে, সেটি হচ্ছে বক্রতল, কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে কি থাকে? একটি বক্রতল এবং একটি সমতল। নিচের চিত্রটিকে মুছে দাও, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো, এটি সমতল এবং উপরেরটা বক্রতল। তাহলে একটা বৃত্তের কেন্দ্রগামী, এটি হচ্ছে কেন্দ্রগামী ব্যাসার্ধ, তাহলে এর মানটা যদি 2r হয়, এর মানটা কত হয়? 2r, কারণ ব্যাসার্ধ r হলে ব্যাস হয়ে যায় 2r। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা তো 2r হওয়ার কথা। এটার মান কত হওয়া উচিত? 2r হওয়া উচিত, কারণ আমরা এখান থেকে কেটে নিয়েছি। তাহলে আমাদের কি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটলো? দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটেনি। আমরা কি করলাম? শুধুমাত্র কেটে নিয়েছি, তাহলে এটা কিন্তু 2r থাকলো। আবার দেখো, এই বৃত্তটার পরিধি কত? পরিধিটা ছিল 2πr। তাহলে আমাদের এই অর্ধবৃত্তের এই যে বক্রতল হলো, এর পরিধিটা কত হবে? এর পরিধিটা এর অর্ধেক হয়ে যাবে। কেন? কারণ আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। তাহলে এর পরিধিটা কত হয়ে যাবে? এর পরিধিটা কিন্তু হয়ে যাবে πr। এর পরিধিটা হয়ে যাবে πr, এবং এটা হয়ে যাবে 2r। এবার এই অর্ধবৃত্তের পরিসীমা তাহলে কি হবে? আমরা জানি পরিসীমা কি? পরিসীমা হচ্ছে যোগফল। পরিসীমা হচ্ছে চারিপাশের যোগফল। তাহলে এখানে বক্রতলটা হচ্ছে πr, আর এই নিচের তলটা হচ্ছে 2r। তাহলে এই দুটি যোগ করলেই আমরা অর্ধবৃত্তের পরিসীমা পেয়ে যাব। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? πr প্লাস 2r। আরটা কি? আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে করব? লেখো, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ r সেমি। ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ r সেমি। অতএব অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের কিন্তু পরিধি হয় না, অর্ধবৃত্তের পরিসীমা হয়। যেহেতু একটি সমতল আছে, তার জন্য এটিকে পরিসীমা বলা হয়। অর্ধবৃত্তের পরিসীমা কত হয়ে যাবে? πr প্লাস 2r সেমি। πr প্লাস 2r সেমি। তাহলে দেখো, এখানে এই যে πr প্লাস 2r, এটা তো পরিসীমা। আবার এখানে প্রশ্নানুসারে এটি 36, এখানে তো পরিসীমাটা 36 বলা আছে। তাহলে এই দুটিকে আমরা কি করব? সমান করব। প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে পাই আর প্লাস 2r ইকুয়াল টু 36, বা যদি আরটাকে আমরা কমন নিই তাহলে দেখো এখান থেকে পাই পড়ে থাকে এবং এখান থেকে 2 পড়ে থাকে, তাহলে পাই প্লাস 2 সমান সমান 36, বা আর ইন্টু পায়ের মান কত 22/7 প্লাস 2 সমান সমান 36, বা আর ইন্টু 7 লসাগু করো, 7 লসাগু করলে হয়ে যাবে 22 যোগ 7 দুগুণি 14 সমান সমান 36, বা আর ইন্টু এটা কত 22 আর 14 36/7 সমান সমান 36, তাহলে দেখো দুপাশ থেকে 36টা মুছে যাবে, বা আর ইকুয়াল টু 36/36 গুণ 7, 36 কেটে দাও 7, আর সমান সমান কত 7, আর কি ধরেছিলাম আমরা, আর কিন্তু ধরেছিলাম ব্যাসার্ধ, কিন্তু আমাদের চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর ব্যাসের দৈর্ঘ্য তো আর এক নয়, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে অতএব ব্যাসার্ধ কত 7 সেমি, তাহলে ব্যাস কত হয়ে যাবে, অতএব ব্যাস কত হবে, ব্যাস হয়ে যাবে 2 গুণ 7 সেমি সমান সমান 14 সেমি, অর্ধবৃত্তের ব্যাস হয়ে যাবে 14 সেমি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তো দেখো এরপর 6 দাগের অঙ্কটি দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। তাহলে দেখো প্রথম আমরা একটি বর্গক্ষেত্র এঁকে নিই, এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা মনে করি 100 একক, এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য মনে করি 100 একক। এরপর দেখো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা 10% বৃদ্ধি করছি, অর্থাৎ 100-র উপর 10 বৃদ্ধি করছি, তাহলে কত হয়ে যাবে 110, তাহলে নতুন যে বর্গক্ষেত্রটি আমরা তৈরি করলাম সেটার বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল 110 একক। এবার এদের দুটো, এই যে দুটো বর্গক্ষেত্র এদের ক্ষেত্রফলের কতটা পরিবর্তন হলো সেটা দেখব। কিভাবে করব দেখো, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার, তাহলে 100 তার স্কয়ার বর্গ একক, তাহলে এটা হয়ে যাবে 110,000 বর্গ একক। এরপর ক্ষেত্রফল 10% বৃদ্ধি করা হলো, তাহলে 10% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে 10% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হয় 100 যোগ 10, 110 একক। বাহুর দৈর্ঘ্য কত হয়ে যায় 10% বৃদ্ধি করলে 110 একক। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 110 তার স্কয়ার বর্গ একক, 11কে স্কয়ার করলে হয়ে যাবে 121, আর এখানে একটা শূন্য আছে আমরা দুটো শূন্য বসাবো, 12,100 বর্গ একক। তাহলে দেখো ছিল কত 10,000 বর্গ একক, এখন কত 12,100 বর্গ একক, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি 12,100 বিয়োগ 10,000, তাহলে হবে 2100 বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, অতএব শতকরা বৃদ্ধি
অতএব শতকরা বৃদ্ধি। শতকরা বৃদ্ধি কী হবে? মোট বৃদ্ধি 2100, কতর উপর বৃদ্ধি পেয়েছে? 10,000-এর উপর, গুণ 100। 0 0 0, 3টি শূন্য কেটে দাও, 1টা 2টো 3টে। ও এখানে আর একটা ছিল, তাহলে 4টি শূন্য, এখান থেকে 4টি শূন্য, সমান সমান 21%। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল? 21% ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এরপর দেখো 8 দাগের অঙ্কটি দেখো। একটি দ্রব্যের উপর পরপর 20% এবং 10% ছাড় দিলে সমতুল্য ছাড় কত? অর্থাৎ তুমি বাজার থেকে কোনো একটা জিনিস কিনতে গেলে, জিনিসটির একটি এমআরপি লেখা ছিল, লিখিত মূল্য ছিল। তুমি তার উপর প্রথম 20% ডিসকাউন্টে প্রোডাক্টটি কিনলে, তারপর সেটিতে তুমি স্যাটিসফাইড হলে না, সেটিতে তোমার ঠিক ভালো লাগলো না, তাই তুমি দোকানদারকে বললে এই দামে নেওয়া আমার পক্ষে সম্ভব না, আমাকে আরও 10% ছাড় দিতে হবে। তখন সে কী করলো? তখন এই দামের উপর তোমাকে আবার 10% ছাড় দিয়ে বিক্রি করলো। তাহলে তুমি এই এমআরপির ওপর কত টাকা ছাড় পেলে? এটাই হচ্ছে এই অঙ্কের বিষয়। তাহলে দেখো, যদি আমরা ধরি ধার্য মূল্য 100 টাকা, ধরি ধার্য মূল্য 100 টাকা, তাহলে প্রথমে আমরা ছাড় কত পেলাম? প্রথমে আমরা ছাড় পেলাম 20%। তাহলে দেখো 20% ছাড় দিলে বিক্রয় মূল্য, 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হলো? 100 টাকা মাইনাস 20 টাকা, তাহলে 80 টাকা। তাহলে দেখো এই চিত্রের সাহায্যে আবার বোঝো, প্রথমে কি ছিল? 100 টাকা, তোমাকে 20% ডিসকাউন্ট দিয়ে এখন কত দিল? 80 টাকা। তুমি বললে না 80 টাকাতে হবে না, আমাকে আরও 10% ছাড় দিতে হবে, তখন সে 80 টাকার উপর 10% ছাড় দিল। তাহলে 80 টাকার উপর 10% ছাড় সমান 80 গুণ 10/100, সমান সমান 8 টাকা। কত টাকা ছাড় পেলে? আবার 8 টাকা। তাহলে প্রথম কত টাকা ছাড় পেয়েছিলে? 20 টাকা। এখন কত ছাড় পেলে? 8 টাকা। অতএব সমতুল্য ছাড় তাহলে কত হলো? অতএব সমতুল্য ছাড় সমান 20 যোগ 8 সমান সমান 28%। তাহলে তোমার সমতুল্য ছাড় কত হলো? 28%। অর্থাৎ 100 টাকার জিনিসের উপর তুমি ডাইরেক্টলি কত ছাড় পেলে? 28%। 28% ছাড় পেলে, যার দাম পড়ে গেল তোমার কত টাকা? 72 টাকা। 100 থেকে 28 বিয়োগ করলে 72 টাকা। তাহলে 100 টাকা এমআরপি থাকলে তুমি সেই জিনিসটি কত টাকা দিয়েছো? তুমি 72 টাকা দিয়েছো।